টাইম স্পিক 5 বছর পর বাংলোর চারপাশটা এখন আগের চেয়েও বেশি শান্ত। পাহাড়ের গায়ে কুয়াশার আনাগোনা বেড়েছে, কিন্তু এই 5 বছরে বাংলোর ভিতরের মানুষগুলোর পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে গেছে। বড় জানালার পাশে একটা ইজি চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছে ইলা। তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো পৃথিবীর আলো নেই। হ্যাঁ, ইলা এখন অন্ধ। আরিয়ানের সেই পুরনো ভিডিওগুলো দিনরাত ফোনের স্ক্রিনের খুব কাছ থেকে দেখতে দেখতে আর তার শোকে অঝরে কাঁদতে কাঁদতে চোখের স্নায়ুগুলো জবাব দিয়ে দিয়েছে। গত 1 বছর ধরে ইলা শুধু শব্দ আর স্পর্শের পৃথিবীতে বাস করছে। 6.5 বছরের ইলিয়ানা এখন সারা বাড়ি মাতিয়ে রাখে। সে এখন বুঝতে শিখেছে তার মায়ের চোখের আলো নেই। সে দৌড়ে এসে ইলার কোলে মাথা রাখল। মা দেখো, আমি আজ ড্রয়িং খাতায় একটা বড় পাহাড় আর একটা সূর্য এঁকেছি। তুমি হাত দিয়ে দেখো না মা। ইলা স্লান হাসলো। সে হাত বাড়িয়ে ইলিয়ানার মাথায় হাত বোলালো, তারপর খাতার উপর হাত রাখলো। সে কিছুই দেখতে পারছে না, কিন্তু মেয়ের স্পর্শে তার হৃদয়ের রঙের ছটা খেলে যায়। শাহরিয়ার দরজায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। তার চোখে এখন অনেক গভীরতা আর একরাশ ক্লান্তি। সে ভেতরে ঢুকে ইলার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটি রিপোর্ট। বনু, আজ ডাক্তার সেনের সাথে কথা বললাম। উনি বলছেন তোর কর্নিয়াল রিপ্লেসমেন্ট করলে তুই আবার দেখতে পাবি। এখনো সময় আছে। কেন তুই জেদ করছিস বলতো? তোর এই ছোট্ট মেয়েটার মুখটা দেখার জন্য কি তোর ইচ্ছা করে না? ইলা জানালার দিকে মুখ ফেরালো, যেখান থেকে পাহাড়ি বাতাস আসছে। সে দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, কেন দেখবো ভাইয়া? এই পৃথিবীতে দেখার মতো আর কি বাকি আছে আমার? আমার পৃথিবী তো আরিয়ানের মধ্যে ঢুকে গেছে। শাহরিয়ার রেগে গিয়ে বলল। তোর মেয়ে আছে ইলিয়ানার জন্য হলেও তোকে দেখতে হবে। ইলা মৃদু হেসে মাথা নাড়ল। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভাইয়া, আমি যদি আবার এই দুনিয়ার আলো ফিরে পাই, তবে আমাকে তো অন্যদের দেখতে হবে। আমি অন্য কাউকে দেখে আরিয়ানের সেই ঝাপসা হয়ে যাওয়া মুখটাকে ধুয়ে ফেলতে চাই না। আমার অন্ধকার চোখের ভেতরে এখন শুধু আরিয়ানের প্রতিচ্ছবি ভাসে। আমি চোখের আলো ফিরে পেয়ে যদি আরিয়ানকেই না দেখি, তবে সেই দেখার চেয়ে এই অন্ধত্ব অনেক বেশি সুখের ভাইয়া। শাহরিয়ার নিস্তব্ধ হয়ে গেল। ইলা আবার বলল, জানো ভাইয়া, ডাক্তাররা বলে আমার চোখ নষ্ট হয়েছে 1 বছর আগে, কিন্তু আমি জানি আরিয়ান চলে যাওয়ার দিনই আমার চোখের আলো অর্ধেক নিভে গিয়েছিল। বাকিটা আমি নিজেই খরচ করেছি ওকে হাঁটতে বেড়াতে। এখন আমি চোখ বন্ধ করলেই ওকে দেখতে পাই। অপারেশন করলে যদি ওই স্মৃতিগুলো মুছে যায়, আমি চাই না এই প্রীতিম আলো আমার আরিয়ানের স্মৃতিকে ম্লান করে দিক। শাহরিয়ারের বুকটা ব্যথায় ফেটে যাচ্ছিল। সে ইলার পায়ের কাছে বসে ওর হাত দুটো ধরল। কিন্তু বনু, ইলিয়ানা বড় হচ্ছে। ও যখন স্কুলে পুরস্কার পাবে, ও যখন কোনো সেজে দাঁড়াবে, তখন কি তুই অন্ধকারেই থাকবি? আরিয়ান স্যার কি কখনো চাইতেন ওনার ইলাফুল এভাবে অন্ধ হয়ে থাকুক? ইলা ফিসফিস করে বলল, আরিয়ান থাকলে আমার চোখে কখনো জল আসতো না ভাইয়া, আর জল না আসলে আমার দৃষ্টিও যেত না। উনিই তো আমার চোখের আলো ছিলেন। এখন তো তুমি আছো আমার হয়ে। তুমি তো ইলিয়ানাকে দেখছো। তুমিই তো আমার চোখ এখন। রাত বাড়তেই ইলা তখনও চেয়ারে বসে ফিসফিস করে আরিয়ানের নাম জপছে। আর বাইরে পাহাড়ি অরণ্যে শাহরিয়ার বসে ইলিয়ানাকে ঘুম পাড়াচ্ছে। গত 5 বছরে ঝড়ো হাওয়ার মতো অনেক কিছু বদলে গেছে। সম্পর্কের সুতো ছিঁড়েছে, আবার নতুনের আবহ ঘটেছে। ইলা আরিয়ানের বাংলোটি এখন আর শুধু ইলার ঘর নয়, এটি এখন মিডিয়া পাড়ার ভালোবাসার তীর্থস্থান হিসেবে পরিচিত। দেশের বড় বড় পরিচালক আর সেলিব্রিটিরা এখানে আসে শুটিং করতে। ইলা বাধা দেয়নি কখনো। সে ভাবে তার আর আরিয়ানের এই না পাওয়া ভালোবাসার গল্পগুলো সবার স্ক্রিনে ফুটে উঠুক। এই 5 বছরে মেহরাব খানের সংসারে বড় ধরনের রদবদল হয়েছে। মেহরাব খান তার 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় বিচ্ছেদটা ঘটেছে শাহরিয়ারের জীবনে। নোহা অনেক চেষ্টা করেছিল মেহরাব খানকে রাজি করাতে। সে বলেছিল শাহরিয়ারের কথা, তার সততার কথা, কিন্তু মেহরাব খান এক কথাতেই অটল ছিলেন। আমি আমার একমাত্র ছেলেকে আর্মিতে পাঠিয়ে হারিয়েছি, আর কোনো আর্মি অফিসারকে আমি এই বাড়ির জামাই করব না। আমি আর কাউকে হারানোর ভয় সইতে পারবো না।
নোহা শাহরিয়ারকে বলেছিল, চলো না কাবির, আমরা পালিয়ে যাই, আব্বু পরে ঠিক মেনে নিবে। কিন্তু শাহরিয়ার তখন শান্ত চোখে নোহার দিকে তাকিয়ে বলেছিল, নোহা, আরিয়ান স্যার আমাকে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করতেন। ওনার অবর্তমানে ওনার বাবার সম্মান নষ্ট করে আমি নিজের সুখ খুঁজতে পারি না। আমি চাই না তোমার বাবা আবার বুক ফেটে কান্না করুক। তুমি তোমার বাবার পছন্দে বিয়ে করে নাও। অগত্যা নোহার বিয়ে হয়ে যায় অন্য এক ব্যবসায়ীর সাথে। শাহরিয়ার সেদিন আড়ালে দাঁড়িয়ে চোখের জল মুছছিল, কিন্তু তার কর্তব্যবোধ তাকে দুর্বল হতে দেয়নি। সে নিজেকে সঁপে দিয়েছে ইলা আর ইলিয়ানার সুরক্ষায়। ইলা এই কয়েক বছর অনেক চেষ্টা করেছে শাহরিয়ারকে বিয়ের জন্য রাজি করাতে পারেনি। ইলা এখনো জানে না শাহরিয়ার নোহাকে এক আকাশ পরিমাণ ভালোবাসতো। শুধু আরিয়ানের কথা রাখার জন্য তার ভালোবাসাকে বলিদান দিয়ে দিয়েছে। অন্যদিকে আদিবদের বাড়িতে এখন ছোট্ট বাচ্চার চিৎকার আর কান্না। আদিব আর পরীর এখন এক কন্যা সন্তানের বাবা মা। তাদের মেয়ের নাম রেখেছে আদিবা খান। আদিবা একদম তার মায়ের মতোই শান্ত আর মিষ্টি হয়েছে। এই কয়েক বছর পরী অনেকভাবে চেষ্টা করেছে ইলাকে খোঁজার, কিন্তু বারবার ফলাফল জিরো। অন্যদিকে তালুকদার বাড়িতে হালিমা আর রায়েদের ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। নাম রাখা হয়েছে রায়ান তালুকদার। রায়ান একদম তার বাবার কার্বন কপি। বয়স মাত্র 4 বছর, কিন্তু সারা বাড়ি মাথায় করে রাখে। দুষ্টুমিতে সে যেন ছোটবেলার রায়াতকেও হার মানায়। সে সুযোগ পেলেই আদিবা নানু বাড়ি আসলে আদিবার খেলনা লুকিয়ে রাখে আর হালিমা রায়ানকে দৌড়ানি দেয়। রায়াত 3 বছর আগে চায়না চলে গেছে। হালিমাকেও সাথে নিতে চেয়েছিল, কিন্তু ইলার অভাবে রাশেদ তালুকদার, সাবিহা বেগম হালিমাকে আর রায়ানকে যেতে দেয়নি। রায়ান হালিমাকে ক্লান্ত করে ছাড়ে। গোটা তালুকদার বাড়ি সে একাই মাথায় করে রাখে। হালিমা প্রায়ই দীর্ঘশ্বাস ফেলে রায়াতকে বলে, রায়াত, তোমার ছেলে তো বড় হয়ে দুষ্টমির রাজা হবে, আমাকে পাগল বানায় ফেলছে। তুমি তোমার ছেলেকে নিয়ে যাও তো তোমার সাথে। সেই সময় ছোট্ট রায়ান এসে কোমরে হাত দিয়ে বলে, আম্মু, তুমি খুব পতা হয়ে গেত। বাবার কাছে আমার নামে বিতা দিত। রায়ানের এই ছোট্ট দু বাক্য শুনে রায়াত হেসে দেয়। এটা দেখে রায়ানের ফোনের দিকে তাকিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলে, তুমিও অনেক পতা। তুমি কবে থেকে আসতে চেয়েও আসো না। আমি কারো সাথে কথা বলবো না। কেউ আমাকে ভালোবাসে না। আমি এই বাড়ি থেকে চলে যাব। কিছুদিন পরেই ইলার বাংলোতে একটা মিউজিক ভিডিওর শুটিং চলছে। নামি এক গায়ক গান গাইছে, সাথে সেও আসছে। শুটিংয়ের কোলাহলের মাঝে ইলা তার ইজি চেয়ারে স্থির হয়ে বসে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সে চোখের মনি নড়ছে না। শাহরিয়ার আর ইলিয়ানা দূর থেকে শুটিং তদারকি করছিল। ইলিয়ানা দেখলো একজন নামকরা গায়ক, যার ঘাড়ের পেছনে একটা বাটারফ্লাই ট্যাটু আছে। দেখতেও অনেক সুন্দর। ইলিয়ানা বলল, ওয়াও মামা, এই গায়ক দেখো ঠিক যেন কে পপ আইডলদের মতো, আর দেখো জাংকুকের মতো ট্যাটু আছে। রাজকন্যা, তুমি কিন্তু একটু বেশি ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছো। তোমার মামুনি জানলে তোমাকে আমাকে দুইজনকেই বের করে দিবে। ইলিয়ানা তার ছোট্ট 2 হাত মুখে চেপে হেসে বলল, আচ্ছা, ফোন দেখা বাদ দিতে পারি যদি তুমি আমাকে এই সিঙ্গারের সাথে আমার একটা ছবি আর অটোগ্রাফ এনে দাও তাহলে। শাহরিয়ার মাথা চুলকে বলল, তুই বড্ড পাকনা হচ্ছিস রাজকন্যা দিন দিন। আচ্ছা চল, তোর আলাদিন তোর এই ইচ্ছাও পূরণ করে দিবে। দুজন চলে গেল সিঙ্গারের কাছে। শাহরিয়ার ডাকার সাথে সাথেই সেই গায়ক পেছনে ফিরে তাকালো। বিরক্ত করার জন্য সরি, আসলে আমার ভাগ্নি আপনার সাথে সেলফি তুলতে চায়। সিঙ্গার ইলিয়ানার কিউটনেস দেখে ইলিয়ানাকে কোলে তুলে নিল। সিঙ্গার ইলিয়ানাকে তার নাম জিজ্ঞাসা করলো। ইলিয়ানা তার ফুল নাম বলল। ইলিয়ানা নিজের নাম বলে সিঙ্গারকে তার নাম জিজ্ঞেস করলো। সিঙ্গার একটু হেসে বলল, আমার নাম লিয়ান চৌধুরী। ওয়াও, আপনার নামও তো আপনার মতোই সুন্দর। আচ্ছা, এখন আমাকে অটোগ্রাফ দিন।
লিয়ান যখন ইলিয়ানার ডায়েরিতে অটোগ্রাফ দেওয়ার জন্য ডায়েরি খুলল তখন দেখে ইলিয়ানার আর ইলার একটি ছবি। সেটা দেখে লিয়ান বলে ওঠে, ইলা। আরে ইলানা, ইলিয়ানা, আমার আম্মুর নাম ইলিয়ানা। লিয়ান নাদিয়া নাদিয়া করে জোরে চিৎকার দিতে লাগলো। একটু পরেই নাদিয়া চলে আসলো। কি হয়েছে লিয়ান? এনিথিং রং? ইলাকে খুঁজে পেয়েছি। কতই না খুঁজেছি এই 7 বছর। শাহরিয়ার তাদের কথা শুনে এতক্ষণে বুঝতে পারলো আরিয়ান তাকে একবার বলেছিল লিয়ানের কথা। তাহলে কি ইলার আবার কোনো বিপদ হবে? এদিকে নাদিয়া লিয়ানকে শান্ত করার চেষ্টা করছে। লিয়ান, প্যানিক হও না, কুল ডাউন হানি, কুল ডাউন। আমরা অবশ্যই দেখা করব ইলার সাথে, তার আগে তুমি শান্ত হও। নাদিয়া লিয়ানকে শান্ত করে শাহরিয়ারের সাথে কথা বলা শুরু করলো। কিভাবে 7 বছর আগে লিয়ান অসুস্থ হয়েছিল, তারপর মালদ্বীপে গিয়ে ইলার সাথে দেখা হওয়ার পরে আরিয়ানের মৃত্যুর খবর পেয়ে লিয়ান ইলাকে দেখার জন্য তার শ্বশুরবাড়ি পর্যন্ত যায়, কিন্তু সেখানে গিয়ে শুনে ইলা হারিয়ে গেছে। এরপর থেকে লিয়ান অনেক খুঁজে কিন্তু পায় না। কিন্তু ইলাকে খোঁজার কারণ কি? লিয়ান ইলাকে সরি বলতে চায়। অসুস্থ থাকার কারণে লিয়ান অনেক খারাপ কিছু করে ফেলেছে ইলার সাথে, তাই সে সরি বলতে চায়। ইলার এত কষ্ট কাছ থেকে সব শোনার পর লিয়ানের বুকের ভেতরটা অপরাধ বোধে ছেড়ে যাচ্ছিল, যে ইলার জীবন সে অতিষ্ঠ করে তুলেছিল, যার প্রতি তার একতরফা আসক্তি আর অসুস্থ আচরণ আরিয়ানের সাজানো সংসারকে বারবার হুমকির মুখে ফেলছিল। আজ সেই ইলার সামনে দাঁড়ানো সাহস সঞ্চয় করে যখন দেখা করতে গিয়েছিল তখন আর সে ইলাকে পেল না। শাহরিয়ার সব কথা শুনে লিয়ানকে আর নাদিয়াকে নিয়ে গেল ইলার সাথে দেখা করাতে বাড়ির ভেতরে। শাহরিয়ার আগে আগে হেঁটে গিয়ে ইলার ইজি চেয়ারের সামনে দাঁড়ালো। বনু, তোর সাথে কেউ দেখা করতে এসেছে। ইলা একটু চমকে উঠল। সে শূন্য চোখে তাকিয়ে অস্পষ্টভাবে হাসার চেষ্টা করলো। কে এসেছে ভাইয়া? রূপনগর থেকে কি আমার হবু ভাবি এসেছে? লিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো ইলার কাছে। ইলা, আমি লিয়ান। ইলা কণ্ঠস্বরটি চিনে উঠতে কয়েক সেকেন্ড সময় নিল। স্মৃতি হাতড়ে সে 7 বছর আগের সেই বিভীষিকাময় সময়ের কথা মনে করল। ইলার বুক একটু কেঁপে উঠল। লিয়ান, লিয়ান চৌধুরী। লিয়ান হাঁটুর উপর ভর দিয়ে ইলার চেয়ারের পাশে বসলো। তার চোখে তখন জল। সে ইলার পায়ের কাছে হাত রেখে ভাঙ্গা গলায় বলল, ইলা, আমাকে কি মাফ করা যায়? আমি জানি আমি তোমার আর আরিয়ান ভাইয়ের জীবনে কত বড় কাঁটা ছিলাম। আমার সেই অসুস্থ ভালোবাসা আর যে তোমাদের অনেক কষ্ট দিয়েছে। আমি শুধু তোমাকে একটা সরি বলার জন্য এই 7 বছর হন্য হয়ে খুঁজেছি। ইলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, লিয়ান, আরিয়ান আমাকে শিখিয়ে গেছে ক্ষমা মহত্বের লক্ষণ। আমার মনে তোমার জন্য কোনো ঘৃণা নেই। আরিয়ান বেঁচে থাকলে হয়তো তিনিও তোমাকে মাফ করে দিতেন। তুমি তো এখন ভালো আছো, এটা জেনেই আমি অনেক খুশি। তখন নাদিয়া এগিয়ে এলো। সে লিয়ানের পাশে দাঁড়িয়ে কোলে থাকা 1 বছর বয়সী ছোট্ট শিশুটিকে ইলার কোলের কাছে নিয়ে এলো। ইলা, আমি ডাক্তার নাদিয়া, লিয়ানের স্ত্রী। লিয়ান আর 7 বছর ধরে তোমার কথা ভেবে অনুশোচনায় ভুগছে। আমাদের ঘরে আলো করে এই রাজকন্যা এসেছে 1 বছর আগে। ওর নাম কি রেখেছে জানো? ইলা হাত বাড়িয়ে বাচ্চাটিকে স্পর্শ করার চেষ্টা করলো। লিয়ান বাচ্চাটিকে ইলার কোলে আলতো করে বসিয়ে দিল। ওর নাম রেখেছি ইলা। আমার জীবনে করা সব ভুলে প্রায়শ্চিত্ত হিসাবে আমি চেয়েছি আমার মেয়েটা যেন তোমার মতো পবিত্র একটা মনের অধিকারী হয়। আর ইলা নাম এই জন্য রেখেছি যাতে আমার ভেতরে পশুটা যেন না বের হতে পারে। ইলার ঠোঁটে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে ছোট্ট ইলার তুলতুলে গাল স্পর্শ করে বলল, অনেক সুন্দর নাম। ও যেন ওর বাবার মতো জেদি না হয়ে মায়ের মতো ধৈর্যশীল হয়। কথার মাঝখানে লিয়ান হঠাৎ খেয়াল করলো ইলা বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করছে ঠিকই, কিন্তু সে বাচ্চার দিকে তাকাচ্ছে না। লিয়ান নিজের হাত ইলার চোখের সামনে নাড়ল, কিন্তু ইলার কোনো প্রতিক্রিয়া নেই। লিয়ান চমকে উঠে শাহরিয়ারের দিকে তাকালো। শাওরিয়ার ভাই, ইলার চোখের কি হয়েছে? ও কি আমাদের দেখতে পাচ্ছে না? শাহরিয়ার মাথা নিচু করে বড় একটা নিঃশ্বাস নিল। না, ইলা এখন অন্ধ।
আরিয়ান স্যারের শোকে অঝরে কাঁদতে কাঁদতে ও নিজের চোখের আলো হারিয়েছে। আমি অনেকবার বলেছি অপারেশন করতে, কিন্তু ও রাজি হয় না। ওর এক কথা, ও আরিয়ান ছাড়া আর কাউকে এই চোখ দিয়ে দেখতে চায় না। লিয়ান নিস্তব্ধ হয়ে ইলার দিকে তাকিয়ে রইল। সে বিড়বিড় করে বলল, এত ভালোবাসা, একটা মানুষের জন্য একটা মানুষ নিজের চোখ বিসর্জন দিতে পারে? লিয়ান নাদিয়ার দিকে তাকালো। নাদিয়াও তখন ফুপিয়ে কাঁদছে। লিয়ান আবার কাছে বসলো। হীরা, আমি আজ গায়ক হিসাবে এখানে আসিনি, এসেছি তোমার বন্ধু হিসাবে। আমি জানি আমি অপরাধী, কিন্তু এই বন্ধুর একটা আবদার কি রাখবে? তুমি প্লিজ অপারেশনটা করো, তোমার মেয়ের জন্য হলেও করো, আমাদের জন্য করো। ইলা মাথা নাড়ল। সে শান্ত গলায় বলল, আমি তো বলেছি লিয়ান ভাইয়াকে, আমার আরিয়ানের মুখটা আমার অন্ধকারেই বেশি স্পষ্ট। আলো আসলে যদি ছায়াগুলো হারিয়ে যায়। এভাবে লিয়ান আর নাদিয়া ইলার সাথে দীর্ঘ সময় কাটিয়ে একরাশ মন খারাপ আর অপরাধ বোধ নিয়ে বিদায় নিল। যাওয়ার সময় লিয়ান শাহরিয়ারের সাথে কথা বলে গেল সে বড় বড় চোখের ডাক্তারদের সাথে কথা বলবে, যাতে ইলার এই অন্ধকার কাটানো যায়। কিন্তু ইলার সেই আগের মতোই অনড়। তার অন্ধকারই তার আরিয়ান সবচেয়ে বেশি স্পষ্ট। টাইম স্পিক। ইলিয়ানা এখন স্থায়ী একটি নামী স্কুলে প্রথম গ্রেডে ভর্তি হয়েছে পাহাড়ের নিচে। শাহরিয়ার তাকে প্রতিদিন সকালে স্কুলে দিয়ে আসে, আবার নিয়ে আসে। আজ টিফিনের বিরতির সময় ইলিয়ানা এক কোণে বসে একা একা টিফিন খাচ্ছিল। ঠিক তখনই ক্লাসের এক ডান পিটের ছেলে আরিফ তার সামনে এসে দাঁড়ালো। এই যে ইলিয়ানা, আমি তো শুনেছি তোর বাবা নেই, তুই তো এতিম, তাহলে তুই এই স্কুলে ভর্তি হলি কি করে? ইলিয়ানার হাতের চামচটা থেমে গেল। তার বুকটা অভিমানে ফেটে যাচ্ছিল। সে তার বাবার গল্প শুনে বড় হয়েছে। সে জানে তার বাবা একজন বীর। মিথ্যা কথা, আমার বাবা আছে। আমার বাবা আমার কাছে ফিরে আসবে, আমি জানি। আরিফ খিলখিল করে হেসে উঠল। আরে পাগল, যার বাবা মরে যায় সে কোনোদিন ফিরে না। তুই একটা ফাদারলেস চাইল্ড। কথাটা সহ্য করতে পারল না ছোট্ট ইলিয়ানা। সে ঝাঁপিয়ে পড়ল আরিফের উপর। শুরু হলো ধস্তাধস্তি। কিন্তু আরিফ বয়সে একটু বড় হওয়ায় সে ইলিয়ানাকে জোরে এক ধাক্কা দিল। ইলিয়ানা ছিটকে গিয়ে সিমেন্টের বাঁধানো চত্বরে পড়ে গেল। তার কপালটা ঘষতে রক্ত বের হতে শুরু করলো। ইলিয়ানা অসহ্য যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে স্কুলের করিডোরে এক দীর্ঘ ছায়া পড়ল। ভারী শুয়ের শব্দে চারপাশটা যেন কেঁপে উঠল। সেই ছায়াটি দ্রুত এসে ইলিয়ানার সামনে দাঁড়ালো। ছেলেটি ইলিয়ানাকে আলতো করে মাটি থেকে তুলে নিল। ইলিয়ানা যন্ত্রণায় চোখ বন্ধ করে কাঁদছিল, কিন্তু হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাতের স্পর্শে সে শান্ত হয়ে গেল। মানুষটি খুব সন্তর্পণে ইলিয়ানার স্কুল ড্রেসের ময়লা ঝেড়ে দিল। নিজের ধবধবে সাদা রুমালটা বের করে ইলিয়ানার রক্তাক্ত কপালটা চেপে ধরল সে। ইলিয়ানা ধীরে ধীরে চোখ মেলল। তার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তাকে দেখে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। উচ্চতায় প্রায় 5 ফুট 11 ইঞ্চি হবে। গায়ের রং দুধে আলতা ফর্সা। পরনে নেভি ব্লু রঙের একটি শার্ট, যা তার সুঠাম বডি ফিট শরীরের সাথে দারুণ মানিয়েছে। চোখে একটি চিকন ফ্রেমের চশমা, যার আড়ালে থাকা তীক্ষ্ণ চোখ দুটোতে এখন একরাশ মমতা আর গভীরতা। তার চুলের কাট অত্যন্ত পরিপাটি, আর চোয়ালের হাড়গুলো পৌরপুরুষের পরিচয় দিচ্ছে। তাকে দেখতে ঠিক যেন কোনো রূপকথার রাজপুত্র কিংবা কোনো আভিজাত্য ব্যক্তিত্বের মতো। ইলিয়ানা অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে হলো এই মানুষটির সুগন্ধটা খুব পরিচিত, ঠিক যেন তার মায়ের ঘরে থাকা পুরনো পারফিউমের মতো, যেটা ইলা কাউকে নাড়তে দেয় না। পুরুষটি নিচু স্বরে বলল, ভয় পেও না, ভয় পেও না ছোট প্রিন্সেস, কিছু হয়নি তোমার। কণ্ঠস্বরটি এতটাই গভীর এবং মায়াবী যে ইলিয়ানার কান্না মুহূর্তেই থেমে গেল। সে তার ছোট্ট হাত বাড়িয়ে লোকটির চশমাটা একটু ঠিক করে দিল। আপনি কে? আপনাকে আমার অনেক কাছের কাউকে মনে হচ্ছে। স্কুলের করিডোর তখন নিস্তব্ধ। ইলিয়ানা সেই সুদর্শন পুরুষটির চোখের দিকে তাকিয়ে আছে, যার দৃষ্টিতে হাজার বছরের চেনা এক মমতা। লোকটির ধবধবে সাদা রুমাল দিয়ে রক্ত মোছার সময়
ইলিয়ানা এক অদ্ভুত ঘ্রাণ পেল, যেটা ইলিয়ানার খুব পরিচিত। লোকটি মৃদু হেসে ইলিয়ানার মাথায় হাত রাখলো। ভয় পেও না ছোট্ট প্রিন্সেস, কপালে সামান্য একটু কেটেছে। বাসায় গিয়ে মামনিকে বলবে একটু ড্রেসিং করে দিতে, ঠিক আছে? ইলিয়ানা মুগ্ধ হয়ে লোকটির কণ্ঠস্বর শুনছে। এমন গম্ভীর অথচ নরম আওয়াজ সে আগে কখনো শুনেনি। সে কিছু বলতে যাবে তার আগেই লোকটি উঠে দাঁড়ালো। আপনি কি আমার সাথে কথা বলবেন না? আপনি কে? লোকটি কোনো উত্তর দিল না। সে শুধু একবার অদ্ভুত এক বিষণ্ণ দৃষ্টিতে ইলিয়ানের দিকে তাকিয়ে করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ইলিয়ানা শুধু তার লম্বা গঠন আর নেভি ব্লু শার্টের পেছনের অংশটুকু দেখতে পেল। তার মনে হলো লোকটা যেন এই পৃথিবীর কেউ নয়, কোনো স্বপ্ন থেকে উঠে এসেছে। টিফিন পিরিয়ড শেষ হওয়ার পর ইলিয়ানা ক্লাসে ফিরে এলো। ক্লাসের অন্য বাচ্চারা আরফিনের কাণ্ড দেখে চুপচাপ বসে আছে। এমন সময় ক্লাসে প্রবেশ করলেন স্কুলের প্রিন্সিপাল স্যার, সাথে সেই দীর্ঘদেহী সুদর্শন পুরুষটি। গুড মর্নিং স্টুডেন্টস, আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের পুরনো ইংরেজি টিচার লিভ নিয়েছেন, তার জায়গায় আজ থেকে তোমাদের নতুন ক্লাস টিচার হিসেবে জয়েন করছেন মিস্টার নীরব চৌধুরী। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। ইলিয়ানা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই তো সেই মানুষটা, চশমার আড়ালে সেই তীক্ষ্ণ চোখ দুটো যখন ইলিয়ানার দিকে তাকালো তখন ইলিয়ানার মনে হলো তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। মিস্টার নীরব ডেস্কে দাঁড়িয়ে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। তার ব্যক্তিত্ব এতটাই প্রখর যে পুরো ক্লাসে পিনপতন নীরবতা নেমে এলো। হ্যালো এভরিওয়ান, আমি নীরব। আজ থেকে আমি তোমাদের বন্ধু এবং শিক্ষক। তবে আমার ক্লাসে একটা নিয়ম আছে, কেউ কাউকে ছোট করবে না বা গায়ে হাত তুলবে না। বলতে বলতে নীরবের দৃষ্টি আরিফের দিকে গেল। আরিফ ভয়ে মাথা নিচু করে ফেলল। নীরব এরপর ধীরে ধীরে হেঁটে ইলিয়ানার বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। তোমরা কি কেউ জানো এলিয়ানের বাবা একজন বীর সৈনিক ছিলেন? সে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে। আমাদের সবার উচিত ইলিয়ানাকে সম্মান করা। নীরবের কথা শুনে পুরো ক্লাস অবাক। স্যার কি ইলিয়ানার নাম আগে থেকেই জানেন? আপনি কি সত্যি আমাদের টিচার? নীরব মৃদু হাসলো, এই হাসিতে যেন মায়া ঝরছে। হ্যাঁ, আমি তোমাদের নতুন টিচার, আর তোমার সাথে যেহেতু প্রথম দেখা, তা আজ থেকে আমরা বন্ধু, ওকে? নীরব হাত বাড়িয়ে দিল। এটা দেখে ইলিয়ানা হাত বাড়িয়ে বন্ধুত্ব করে নিল। কিন্তু আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? নীরব মুস্কি হেসে উত্তর দিল, আমি তোমার বায়োডাটা পড়েছি, সেখান থেকে জেনেছি। ইলিয়ানা ছোট ছোট চোখ টিমকিয়ে বলল, ঠিক আছে, তাহলে কাল আমি আপনাকে আমাদের বাড়ির ফুল গিফট করব। নীরব আজ ক্লাসে সবার পরিচয় নিয়ে ছুটি দিয়ে দিল। ছুটির পর ইলিয়ানা এসে দেখে গেটের সামনে শাহরিয়ার দাঁড়িয়ে আছে। ইলিয়ানা দৌড়ে শাহরিয়ার কাছে গেল। শাহরিয়ার ইলিয়ানাকে নিয়ে সে যখন গাড়িতে উঠতে যাবে তখন ইলিয়ানা তখন শাহরিয়ারের শার্ট টানছে। নীরব তখন তার কালো গাড়িটির দিকে যাচ্ছিল। মামা দেখো, এই যে আমার নীরব স্যার, উনি আমাকে আজ আরিফের হাত থেকে বাঁচিয়েছেন। শাহরিয়ার ফিরে তাকালো নীরবের দিকে, কিন্তু ততক্ষণে নীরব গাড়িতে উঠে পড়েছে। শাহরিয়ার শুধু নীরবের পিঠ দেখতে পেল। শাহরিয়ার ইলিয়ানাকে নিয়ে বাড়ি চলে গেল। আর শাহরিয়ার ইলিয়ানাকে বলে দিয়েছে মারামারির বিষয় যেন ইলা না জানে, তাহলে দুজনকেই রিমান্ডে নেবে। তাই ইলিয়ানা চুপচাপ কিছু বলেনি। পরের দিন সকালে নরম রোদে বারান্দায় ইলা বসে আছে, হাতে এক কাপ চা, চোখে একটা শান্ত ক্লান্তি। ইলিয়ানা সকালে উঠে বাগানে হাঁটছে। লম্বা চুল খোলা, গায়ে হলুদ রঙের ফ্রক, পায়ে ছোট্ট সাদা জুতো। সে বাগানের মাঝখানে দাঁড়িয়ে একটা ছোট্ট বেলুন হাতে নিয়ে ঘুরছে আর চিৎকার করে ডাকছে, মাম্মা মাম্মা দেখো, আমি উঠতে পারি। শাহরিয়ার তখন বাগানের এক কোণে ছোট্ট একটা সুইং সেট করছে। 5 বছর ধরে শাহরিয়ার এই বাড়িটিকে আরো নিখুঁত করে তুলেছে, প্রতিটা কোণে ইলিয়ানার জন্য কিছু না কিছু। সুইং স্লাইড, ছোট্ট স্যান্ডপিট, এমনকি একটা ছোট্ট গাছের নিচে ব্রেঞ্চ যেখানে ইলা বসে বই পড়ে আর ইলিয়ানা তার পায়ের কাছে খেলা করে।
শাহরিয়ার মুখ তুলে হাসল। তার নোহার ভালোবাসা হারিয়ে কিছুটা পাথর হয়ে গেলেও ইলিয়ানা সেই অভাবটা পূর্ণ করে দিয়েছে। উড়তে পারবি না রাজকন্যা, তবে আমি উড়িয়ে দিতে পারি। এদিকে আয়। ইলিয়ানা দৌড়ে এসে শাহরিয়ারের কোলে ঝাঁপিয়ে পড়ল। শাহরিয়ার তাকে কোলে নিয়ে ঘুরিয়ে দিল, তারপর বেলুনটা আলতো করে ছেড়ে দিল। বেলুনটা উঠতে উঠতে গাছের ডালে আটকে গেল। ও নো, আমার বেলুন। শাহরিয়ার হেসে বলল, চিন্তা নেই, মামা উঠতে পারে। এখনই উড়ে আমার ইলিয়ানার বেলুন এনে দিবে। শাহরিয়ার ইলিয়ানাকে কাঁধে বসিয়ে গাছের দিকে এগোলো। এক লাফে ডাল ধরে বেলুনটা খুলে নিয়ে ইলিয়ানার হাতে দিল। মেয়েটা চিৎকার করে হাততালি দিল। দূর থেকে ইলা তাদের এই দুষ্টুমি শুনছে। তোমরা দুজনেই একদম এক, দুষ্টুমিতে কারো কাছে কম যাও না কেউ। ইলিয়ানা মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। মা, আমি তো মামার মতোই হব, সবচেয়ে স্ট্রং, সবচেয়ে ব্রেভ। শাহরিয়ার আর ইলা দুজনেই একসাথে হেসে উঠল, কিন্তু ইলার হাসিতে একটা ছায়া মিশে আছে। ইলিয়ানা আবার বেলুন নিয়ে খেলা শুরু করলো। ইলা শাহরিয়ারের পাশে এসে চুপ করে দাঁড়ালো। দুজনেই অনেকক্ষণ চুপ। ভাইয়া, ইলিয়ানা আজ সকালে একটা প্রশ্ন করেছে। শাহরিয়ার অবাক হয়ে ইলার দিকে তাকিয়ে বলল, কি প্রশ্ন? রাতে খেলতে খেলতে হঠাৎ বললো, মাম্মাম আমার পাপা কোথায়? সবার তো পাপা থাকে, আমার পাপাটা কেন আসে না? শাহরিয়ারের বুকটা ধক করে উঠল। সে চোখ বন্ধ করল। তুই কি বলেছিস? বললাম তোমার পাপা অনেক দূরে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে গিয়েছে, কিন্তু সে তোমাকে সবসময় দেখছে। তোমার প্রতিটা হাসি, প্রতিটা দৌড়, প্রতিটা কথা সব তার কাছে পৌঁছে যায়। ওই যে আকাশের সবচেয়ে বড় স্টারটা দেখা যাচ্ছে, ওটা তোমার পাপা। কথাটা শেষ করে ইলা নিঃশব্দে কাঁদতে লাগলো। এভাবে কতদিন ওকে বুঝ দিব ভাইয়া? শাহরিয়ার গভীর নিঃশ্বাস নিল। যতদিন না ও নিজে থেকে বুঝতে পারে। কিন্তু বনু, আমি মনে করি ও ইতিমধ্যে অনেক কিছু বুঝে ফেলেছে। ওর হাসিতে যে দৃঢ়তা, সেটা বলে দেয় ইলিয়ানা এই বয়সে অনেক ম্যাচিওরের মতো কাজ করে। আর ও যখন আমাকে বাবা বলে ডাকে, ওর মনে হয় ও আমার মাধ্যমে আরিয়ান স্যারকেই খোঁজে। ইলা শাহরিয়ারের দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা আর একটা গভীর বোঝাপড়া। তুমি না থাকলে আমরা দুজনেই ভেঙে পড়তাম ভাইয়া, তুমি আমাদের। শাহরিয়ার মাথা নেড়ে থামিয়ে দিল। আমি তোদের কিছু দিনই বনু, তোরা আমাকে বাঁচিয়ে রেখেছিস। ইলিয়ানার প্রতিটা মামা বলাটা, তোর প্রতিটা হাসি, আমাকে ভাই ডাকা, এগুলো আমার বেঁচে থাকার কারণ। হঠাৎ ঘরের ভেতর থেকে ইলিয়ানার ছোট্ট গলা ভেসে এলো, মামা, পানি। দুজনেই হেসে উঠল। শাহরিয়ার ঘরের দিকে যেতে যেতে বলল, বনু তুই আস্তে আস্তে আয়, আমি দেখি রাজকন্যার কি হলো। শাহরিয়ার ভেতরে গিয়ে দেখে ইলিয়ানা খিলখিল করে হাসছে। ইলিয়ানার স্কুলে যাওয়ার উৎসাহ একটু বেশি, কারণ সেখানে অনেক মানুষ। আর ইলিয়ানার স্বপ্ন বাগানে তারা 3 জন আর 2টো কাজের লোক আর 4 জন গার্ড ছাড়া আর কেউ নেই। তাই ইলিয়ানা স্কুল যাওয়ার পর থেকে তার অনেক ভালো লাগে। ইলিয়ানা স্কুল ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাহরিয়ার ঘরে ঢুকে হাতে একটা চিরুনি আর কয়েকটা রঙিন হেয়ার ব্যান্ড নিল। ইলা তখন বিছানায় এসে বসে হাতড়ে হাতড়ে ইলিয়ানার স্কুল ব্যাগটা গোছানোর চেষ্টা করছে। রাজকন্যা এদিকে আয়, আজ তোর চুলে একটা নতুন স্টাইল করে দিব। রাতে আমি এটা ইউটিউব দেখে শিখেছি। ইলিয়ানা দৌড়ে এসে শাহরিয়ারের সামনে দাঁড়ালো। শাহরিয়ার খুব যত্ন করে ইলিয়ানার লম্বা রেশমি চুলগুলো আঁচড়ে দিতে লাগলো। ইলা দূর থেকে ওদের কথার আওয়াজ শুনে মৃদু হাসছে। ইলিয়ানা হঠাৎ আয়নায় শাহরিয়ারের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, মামা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে কিন্তু। শাহরিয়ার বেনুনি করতে করতে বলল, হ্যাঁ রে বুড়ি, বল কি বলবি, তোর জন্য তো আমি। ইলিয়ানা মুখটা একটু গম্ভীর করে বলল, মামা, তুমি কি কখনো বিয়ে করবে না? ক্লাসে মুনিয়ার মামার বিয়ে হলো গত সপ্তাহে, অনেক মজা হয়েছে বলল। তোমার বিয়েতে আমি লাল লেহেঙ্গা পরতে চাই, মজা করতে চাই, তুমি কেন বিয়ে করছো না? শাহরিয়ারের হাতের চিরুনিটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের সামনে ভেসে উঠল নোহার সেই আকুল আবেদন। শাহরিয়ারের বুকটা হু হু করে উঠল, কিন্তু সে পরক্ষণেই নিজেকে সামলে নিল।
সে চায় না তার ব্যক্তিগত বিষাদ এই ছোট্ট মেয়েটার মনে কোনো ছায়া ফেলুক। শাহরিয়ার হেসে উঠে বলল, আরে আমার পাগলি রাজকন্যা, আমি যদি বিয়ে করি তবে তোর মামি এসে আমাকে শাসন করবে, বলবে এতক্ষণ ভাগ্নির সাথে খেলছো কেন, যাও কাজে যাও। তখন তোকে কে সময় দিবে বলতো? আমি কি চাই আমার রাজকন্যার ভাগ অন্য কেউ নিক? ইলিয়ানা ঠোঁট উল্টে বলল, ধুর, তুমি শুধু মজার কথা বলে আমাকে ভুলিয়ে দাও। আমি কি ছোট আছি নাকি? আমি জানি তুমি আম্মু আর আমাকে ছেড়ে যাবে না বলেই বিয়ে করছো না, কিন্তু মামা, তুমি তো বুড়ো হয়ে যাবা। মামাম তো চোখে দেখে না, তখন তো তোমাকে দেখার কেউ থাকবে না। শাহরিয়ার এবার ইলিয়ানার গালটা টেনে দিয়ে বলল, আরে আমাকে দেখার জন্য তো তুই আছিস। তুই যখন বড় ডাক্তার হবি তখন তোর বড় মামাকে তোর চেম্বারে বসিয়ে রাখবি। আমি সেখানে বসে বসে তোর পেশেন্টদের ভয় দেখাবো, যারা ওষুধ খেতে চায় না তোর মতো। তখন কেমন হবে? কথাটা শুনে ইলা খিলখিল করে হেসে উঠল। ইলার হাসি দেখে শাহরিয়ারের মনটা শান্ত হয়ে গেল। ভাই তুমি পারো বটে, ও তোমার সিরিয়াস প্রশ্ন করছে আর তুমি ওকে হাসাচ্ছ। তবে ইলিয়ানা ঠিকই বলেছে ভাইয়া, তুমি নিজের জীবনটাকে এভাবে আমাদের জন্য উৎসর্গ করে দিচ্ছ, এটা ভাবলে আমার খুব অপরাধ বোধ হয়। শাহরিয়ার গম্ভীর হয়ে গেল। সে ইলিয়ানার বেনুনি শেষ করে একটা কিউট ক্লিপ লাগিয়ে দিল। বনু, তুই আবার শুরু করলি? তোদের খুশিই তো আমার জীবন। আর বিয়ে করলে তো আমাকে বউকেই সময় দিতে হতো, তখন আমার বনু আর রাজকন্যাকে পাহারা দিত কে? ওসব কথা থাক। সরি আমার রাজকন্যা, আর মজা করব না। চল এবার ব্যাগটা নিয়ে গাড়িতে ওঠ। ইলিয়ানা ব্যাগটা কাঁধে নিয়ে শাহরিয়ারের হাত ধরল। সে এখনো একটু রাগ করে আছে। ঠিক আছে, আজ মাফ করে দিলাম, কিন্তু আজ যদি তুমি আমার নীরব স্যারকে ধন্যবাদ না দাও তবে আমি আর কথাই বলবো না। শাহরিয়ার অবাক হলো। আচ্ছা বাবা, দেখা যাবে, আগে স্কুলে তো চল। স্কুলের গেটে নামিয়ে দেওয়ার সময় শাহরিয়ার দেখলো সেই কালো গাড়িটি পার্ক করা। নীরব গাড়ি থেকে নেমে উল্টো হয়ে কথা বলছে, তার পরনে আজ হালকা ছাই রঙের শার্ট। শাহরিয়ার ইলিয়ানাকে বলল ছুটির সময় তার স্যারের সাথে দেখা করবে, এখন একটু ব্যস্ত। ইলিয়ানা রাগ করে বলল, মামুর বাচ্চা, তুমি আমার স্যারকে ইগনোর করছো। রাজকন্যা, আমি একটু ব্যস্ত, প্রমিস আমি পরে এসে কথা বলবো। শাহরিয়ার ইলিয়ানার কপালে চুমু দিয়ে চলে গেল। ইলিয়ানা দৌড়ে গিয়ে নীরব স্যারের হাত ধরল। গুড মর্নিং স্যার, দেখুন মামা আমার চুলে কেমন বেনুনি করে দিয়েছে। নীরব নিচু হয়ে ইলিয়ানার চুলের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি। খুব সুন্দর হয়েছে প্রিন্সেস। তোমার মামা তো অনেক ভালো চুল বেঁধে দেয়, তা তোমার মামনে কি করে শোনে? সে সময় পায় না। ইলিয়ানা হেসে বলল, আমার মামাম তো দেখতে পায় না, তাই আমার বেশিরভাগ কাজ মামা করে, আর কিছু কিছু কাজ মেড করে দেয়। ইলিয়ানার এই কথা শুনে নীরবের মন একটু খারাপ হয়ে গেল। এতটুকু বয়সে মেয়েটা কত কষ্ট ফেস করছে। তাই নীরব তার পকেট থেকে একটা চকলেট বের করে ইলিয়ানাকে দিল। আজ ক্লাসে সবার আগে যে প্রশ্নের উত্তর দেবে তাকে আমি স্পেশাল চকলেটটা দেব। ইলিয়ানা চলে গেল ক্লাসে। ইলিয়ানা সবার সাথে কথা বলে, কিন্তু আরিফের সাথে কথা বলে না। সব ক্লাস মন দিয়ে করে, কিন্তু নীরবের ক্লাসে ইলিয়ানার নীরবের দিকে তাকিয়ে থাকে। নীরবের কথা বলার ধরন সব কিছু ইলিয়ানার ভালো লাগে। স্কুল ছুটির পর গেটের সামনে শাহরিয়ার দাঁড়িয়ে আছে। ইলিয়ানা আসছে। শাহরিয়ার কারোর সাথে ফোনে কথা বলতে বলতে গাড়ির গেট খুলে দিল। তখন ইলিয়ানা শাহরিয়ারকে টেনে নীরবের কাছে নিয়ে গেল। মামা দেখো, এই যে আমার নীরব স্যার, উনি আমাকে বাঁচিয়েছেন কাল, আজ আবার তোমার হেয়ার স্টাইলের প্রশংসাও করেছে। শাহরিয়ার ফোন কেটে ফিরে তাকালো। নীরব যখন শাহরিয়ারের মুখোমুখি হলো, নীরবকে দেখে শাহরিয়ারের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতায় সেই রাজকীয় ভঙ্গি আর চশমার আড়ালে থাকা চোখের মণি। শাহরিয়ারের মনে হলো তার মৃত বস আরিয়ান খান শাওন যেন আবার জ্যান্ত হয়ে সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু নীরবের মুখে দাঁড়িয়ে আছে। আর আরিয়ান সবসময় ক্লিন সেভ করে থাকতো। শাহরিয়ার কাপা গলায় বলল, স্যার আপনি? নীরব অত্যন্ত মার্জিতভাবে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আই এম নীরব চৌধুরী, ইলিয়ানার নতুন টিচার। আপনার কি এলাকার স্থানীয়?
শাহরিয়ারের হাত কাঁপছে, সে বুঝতে পারছে না এটা চোখের ভুল নাকি কোনো অলৌকিক কিছু। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, জি, আমি ওর মামা। ধন্যবাদ আপনাকে আমার ভাগ্নিকে সাহায্য করার জন্য। আর না, আমরা ওই পাহাড়ে থাকি। ঠিক সেই সময় স্কুলের প্রিন্সিপাল এসে নীরবকে বলল, নীরব, কাম ফাস্ট, তোমার মা অপেক্ষা করছে হয়তো। নীরব শাহরিয়ারের থেকে বিদায় নিয়ে ইলিয়ানাকে বলল, প্রিন্সেস, আজ আসি, কালকে আবার দেখা হবে। নীরব গাড়িতে উঠে পড়ল। গাড়িটি যখন স্টার্ট দিল, নীরব আয়নায় শাহরিয়ার আর ইলিয়ানার দিকে তাকিয়ে এক অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলল। গাড়িতে বসে শাহরিয়ার শুধু ভাবছে, নীরব চৌধুরী নামটাও কি কাকতালীয়। আরিয়ান স্যারের নাম ছিল আরিয়ান খান, আর এই লোকটির নাম নীরব চৌধুরী, কিন্তু চেহারা তো হুবহু এক। ড্রয়িং রুমে বসে শাহরিয়ারের অস্থিরতা এক মুহূর্তের জন্য কমছে না। ল্যাপটপের আলোয় তার মুখটা গম্ভীর দেখাচ্ছে। আরিয়ান অনেক আগে মারা গেছে। কবরে নামানোর মানুষটি কি আবার ফিরে আসতে পারে? অথচ আজ স্কুলের গেটে সেই নীরব চৌধুরীর চোখে চোখ পড়ার পর শাহরিয়ারের মনে হয়েছে সে কোনো জ্যান্ত প্রেত আত্মাকে দেখছে। শাহরিয়ারের সিক্স সেন্স বলছে নীরব চৌধুরী সাধারণ কেউ নয়। সে তৎক্ষণাৎ স্কুলের সেই বায়োডাটা আর পরিচয়পত্র নিয়ে তদন্ত শুরু করলো। নীরবের বায়োডাটায় লেখা আছে সে গত 25 বছর ধরে লন্ডনে ছিল এবং সেখান থেকে উচ্চ শিক্ষা শেষ করে 3 বছর আগে দেশে ফিরেছে। শাহরিয়ার বিড়বিড় করে বলল, এটা কি শুধুই কাকতালীয়? শাহরিয়ার আর দেরি করলো না, সে প্রিন্সিপালকে ফোন করলো। ফোনের ওপাশ থেকে প্রিন্সিপাল স্যারের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি মাউন্টেন ভিউ স্কুলের এক স্টুডেন্টের মামা কথা বলছি। আপনার ছেলে নীরব চৌধুরী যে স্কুলে জয়েন করেছে তার কিছু অফিসিয়াল ভেরিফিকেশনের জন্য আপনার সাথে কথা বলা দরকার ছিল। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনার ছেলে কি ছোটবেলা থেকেই আপনাদের সাথে ছিল? মানে বাংলাদেশে ওর কোনো রেকর্ড আমরা পাচ্ছি না কেন? প্রিন্সিপাল স্যার একটু হেসেই উত্তর দিলেন, আসলে নীরব ছোটবেলা থেকেই ওর খালার কাছে লন্ডনে থাকতো, পড়াশোনা, বেড়ে ওঠা সব ওখানে। তাই দেশে ওর কোনো বন্ধু বান্ধব পরিচিত নেই। 3 বছর আগে একটা বড় দুর্ঘটনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলা, তারপর জেদ ধরলো দেশে আসবে, তাই আমরাও বাধা দিইনি, পাকাপাকিভাবে চলে এসেছে। 3 বছর আগে শাহরিয়ারের কপালে ভাঁজ পড়ল। দুর্ঘটনার কথা শুনে সে দমে গেল। দুর্ঘটনা কি হয়েছিল ওনার? প্রিন্সিপাল স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটা অনেক পুরনো কথা বাবা, এসবও আর মনে করতে চায় না। এখনও শিক্ষকতা নিয়ে ভালো আছে, এটাই আমাদের সুখ। ফোন রেখে শাহরিয়ার ল্যাপটপটা সশব্দে বন্ধ করলো। বায়োডাটা একদম নিখুঁত, প্রিন্সিপালের কণ্ঠস্বরও অত্যন্ত স্বাভাবিক, কিন্তু শাহরিয়ারের মন সায় দিচ্ছে না। সে তার পুরনো বন্ধু সজলকে, একজন তদন্ত হ্যাকার, কল করল। সচল, তোকে একটা কাজ করতে হবে। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আশেপাশে নীরব চৌধুরী নামে কারো কোনো অস্তিত্ব ছিল কিনা সেটা সার্চ কর। আমি শুধু নাম দিয়ে বিশ্বাস করতে পারছি না। পরের দিন সকালে শাহরিয়ার স্কুলে যাওয়ার জন্য ইলিয়ানাকে রেডি করছিল। সে মনে মনে ঠিক করেছে আজ সে নীরব চৌধুরীর সাথে সামনাসামনি কথা বলবে এবং তার গলার স্বর আর চোখের ভাষা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। শাহরিয়ার ইলিয়ানাকে নিয়ে যখন স্কুলে পৌঁছালো, দেখলো নীরব চৌধুরী ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে। আজ তার পরনে কালো শার্ট। শাহরিয়ার সোজা তার সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার নীরব, আপনার সাথে আমার একটু ব্যক্তিগত কথা ছিল। জি বলুন, কি ব্যক্তিগত কথা? আপনি লন্ডনের কোথায় ছিলেন যেন? নীরব শান্ত চোখে শাহরিয়ারের দিকে তাকালো। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। সে মুচকি হেসে বলল, আগের কথা কি এখন প্রাসঙ্গিক? অতীত তো অতীতে। তবে আপনার যদি খুব আগ্রহ থাকে তবে আজ বিকেলে আমার বাসায় চায়ের দাওয়াত রইল, সেখানে সব কথা হবে। নীরবের এই আত্মবিশ্বাস দেখে শাহরিয়ার দমে গেল। লোকটা কি সত্যি আরিয়ান, নাকি আরিয়ানের মতোই কোনো নতুন চরিত্র? শাহরিয়ার যখন গভীর চিন্তায় মগ্ন, তখনই তার ফোনে স্পেশাল রিংটোনটা বেজে উঠল। এই রিংটোনটা শুধুমাত্র হেডকোয়ার্টার থেকে কল আসলে বাজে। শাহরিয়ারের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। শাহরিয়ার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার কমান্ডিং অফিসারের গম্ভীর স্বর ভেসে এলো, শাহরিয়ার, আপনার জন্য একটা ইমার্জেন্সি অর্ডার আছে।
আমাদের বড়সড় একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। আপনাকে আগামী 1 মাসের জন্য স্পেশাল অপারেশনে জয়েন করতে হবে। কাল ভোরের মধ্যে আপনাকে রিপোর্ট করতে হবে। শাহরিয়ার নিস্তব্ধ হয়ে গেল। এই কয়েক বছর ধরে সে প্রায় সব কাজই বাসায় থেকে বা অনলাইনে হেডকোয়ার্টারের মাধ্যমে ম্যানেজ করে আসছিল শুধুমাত্র ইলা আর ইলিয়ানার জন্য। কিন্তু এবার কোনো অজুহাত চলবে না। স্যার, আমার পরিবারে কিছু সমস্যা ছিল, মানে আমি যদি ইটস আন অর্ডার শহরের। দেশের সুরক্ষার চেয়ে বড় কোনো দায়িত্ব এখন আপনার কাছে নেই। ইউ হ্যাভ টু কাম। ফোনটা রেখে শাহরিয়ার কপালে হাত দিয়ে বসে রইল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, এই 1 মাস ইলা আর ইলিয়ানাকে কে সামলাবে। বিশেষ করে ইলিয়ানার স্কুল। এইদিকে যে নীরব চৌধুরীর রহস্য তাকে তাড়া করছে। ইলাকে একা ফেলে যাওয়া কি ঠিক হবে? রাতে ডিনার টেবিলে শাহরিয়ার খুব মনমরা হয়ে বসেছিল। ইলার শব্দ শুনেই বুঝতে পারল ভাইয়ার মন ভালো নেই। ভাই কি হয়েছে? খেতে বসেও তুমি চুপচাপ কেন? শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বনু, আমাকে কাল ভোরে বের হতে হবে। হেডকোয়ার্টার থেকে কল এসেছে, 1 মাসের জন্য একটা অপারেশনে যেতে হবে। একদমই না করার উপায় নেই। কথাটা শুনে ইলার হাতের চামচটা থেমে গেল। তার একমাত্র অবলম্বন তার ভাই। আরিয়ান যাওয়ার পর শাহরিয়ার ছাড়া সে এক মুহূর্ত কাটানোর কথা ভাবেনি, কিন্তু সে জানে শাহরিয়ারের দেশ প্রেমের কথা। ইলা স্লান হেসে বলল, টেনশন করো না তো ভাইয়া, তুমি তোমার দায়িত্ব পালন করো। আমি আর ইলিয়ানা সব সামলে নেব। শাহরিয়ার অস্থির হয়ে বলল, কিভাবে সামলাবি বনু? তুই তো চোখে দেখতে পাস না। এলিয়ানাকে স্কুলে কে দিয়ে আসবে, কে নিয়ে আসবে? বাসায় বা তোদের পাহারা দিবে কে? ইলা শান্ত গলায় বলল, কেন ভাইয়া? আমাদের বাড়িতে মেইডরা আছে, গার্ডরা আছে। আর স্কুলে যাওয়ার জন্য স্কুলের গাড়ি বা একটা ড্রাইভার ঠিক করে নিলেই তো হবে। তুমি শুধু শুধু চিন্তা করছো। মনে রেখো, আমি আরিয়ানের স্ত্রী। আরিয়ান সব সময় বলতেন, পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে শক্ত রাখতে হয়। আমি এখন আর আগে সেই দুর্বল ইলা নই ভাইয়া। শাহরিয়ার ইলার হাতটা ধরল, তার চোখ ভিজে এলো। আমি জানি তুই অনেক স্ট্রং, কিন্তু তোরা একা থাকবি আমার ঠিক লাগছে না। ইলা মাথা নেড়ে বাধা দিল, ভাইয়া হয়তো ওটা তোমার মনের ভুল। তুমি মন দিয়ে দেশের কাজ করো, আমাদের কথা একদম ভাববে না। 1 মাস তো দেখতে দেখতেই কেটে যাবে। কথা শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোর 4টায় বাংলোর বাইরে জিপ দাঁড়িয়ে আছে। শাহরিয়ার রেডি হয়ে ইলার ঘরে ঢুকলো। ইলিয়ানা তখনও গভীর ঘুমে। শাহরিয়ার ইলিয়ানার কপালে একটা চুমু দিয়ে ইলার দিকে তাকালো। বনু, আমি চললাম। প্রতি রাতে আমাকে ফোন দিবি, আর কোনো দরকার হলে সাথে সাথে আমাকে কল করিস। আমি সব ব্যবস্থা করে দিব। ইলা হাতরে শাহরিয়ারের কাঁধে হাত রাখলো। সাবধানে থেকো ভাইয়া, আমরা তোমার জন্য অপেক্ষা করব। শাহরিয়ার চলে যাওয়ার পর বাংলোটা এক নিমিষেই অনেকটা বেশি শান্ত আর বিষণ্ণ হয়ে গেল। ইলা জানালার পাশে দাঁড়িয়ে পাহাড়ি হাওয়ার শব্দ শুনতে লাগলো। সে জানে না এই 1 মাস তার জীবনে কী ধরনের ঝড় বা মায়ার জাল নিয়ে আসতে চলছে। সকালে ইলিয়ানা ঘুম থেকে উঠে দেখলো মামা নেই। সে যখন কান্নাকাটি শুরু করলো তখন ইলা তাকে বুঝিয়ে শুনিয়ে স্কুলের জন্য রেডি হতে বলল। শাহরিয়ার স্কুলের ভ্যান ঠিক করে দিয়েছে ইলিয়ানাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ইলিয়ানার মন খারাপ। ইলিয়ানা স্কুল ভ্যান থেকে নেমে সোজা ক্লাসরুমে চলে গেল মাথা নিচু করে। নীরব সেটা দেখলো, আজ ইলিয়ানার মন খারাপ। একটু পর নীরব স্যার ক্লাস নিতে আসলো। ইলিয়ানা চুপচাপ বসে আছে। নীরব তার কাছে এসে নিচু গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে প্রিন্সেস? আজ তোমার মামাকে দেখছি না কেন? তুমি স্কুল ভ্যানে আসলে যে? ইলিয়ানা মুখ ভার করে বলল, মামা অনেক দূরে গেছে যুদ্ধের কাজে, 1 মাস আসবে না। আমার খুব মন খারাপ স্যার। স্কুলের ছুটির ঘন্টা পড়তেই অন্য বাচ্চারা হই হই করে বেরিয়ে গেল, কিন্তু ইলিয়ানার কাঁধের ব্যাগটা আজ বড্ড ভারী মনে হচ্ছে। সে ধীর পায়ে করিডোর দিয়ে হাঁটছে। তার ছোট্ট মনে শুধু মামার কথা ঘুরপাক খাচ্ছে। নীরব দূর থেকে ইলিয়ানার এই বিষণ্ণতা লক্ষ্য করছিল। তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে ইলিয়ানার সামনে দাঁড়ালো। তার পরনে আজ সেই গাঢ় ধূসর রঙের শার্ট, যা তাকে অদ্ভুতভাবে শাহরিয়ারের বর্ণনায় সেই আরিয়ান স্যারের অববয়ে ফিরে নিয়ে যাচ্ছে। প্রিন্সেস, এখন ভ্যানে ওঠোনি? ভ্যান তো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ইলিয়ানা মাথা নিচু করেই বলল,
যাচ্ছি স্যার, মামা নেই তো তাই ভালো লাগছে না। নীরব হাঁটু গেড়ে ইলিয়ানার সমান হয়ে বসলেন। তার চোখে এক অদ্ভুত মায়া। তিনি মৃদুস্বরে বললেন, মামা নেই তো কি হয়েছে? তোমার মন ভালো করতে আমি তোমাকে তোমার প্রিয় আইসক্রিম খাইয়ে বাসায় নিয়ে আসতে পারি। চলো আমার গাড়িতে ওঠা, তোমাকে একদম গেটের সামনে নামিয়ে দেবো। ইলিয়ানা এক মুহূর্তের জন্য থমকালো। নীরব স্যারের গলার স্বর শুনলে তার কেন জানি মনে হয় এই মানুষটা তার অনেক চেনা, কিন্তু পরক্ষণেই মামার করা শাসনের কথা মনে পড়ে গেল। সে মাথা নেড়ে বলল, না স্যার, আপনার সাথে গেলে মামা অনেক বকবে। মামা বলে গেছে অপরিচিত কারোর সাথে কোথাও না যেতে, আর আমি স্কুল ভ্যানেই যেতে পারবো। নীরব একটু হাসলেন। সেই হাসিতে একটা চাপা দীর্ঘশ্বাস ছিল কিনা তা বোঝা বড় দায়। তিনি বললেন, আমি কি তোমার কাছে অপরিচিত এলিয়ানা? আমি তো তোমার টিচার। আচ্ছা ঠিক আছে, তুমি ভ্যানেই যাও, তবে সাবধানে যেও। ইলিয়ানা ভ্যানে উঠে বসলে নীরব অবলোক দৃষ্টিতে গাড়িটার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। অন্যদিকে ইলা বাড়িতে ছটফট করছে। শাহরিয়ার চলে যাওয়ার পর থেকেই তার মনের ভেতর একটা কু ডাকছে। চোখের আলো নেই বলে শ্রবণ শক্তি আর ষষ্ঠ ইন্দ্রিয় তার অনেক বেশি প্রখর। হঠাৎ ডোরবেল বাজল। ইলা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে পরিচিত কণ্ঠ। একজন মহিলার গলা ভেসে এলো, ম্যাডাম, আমি আপনার কাজের লোক জাবেদা। ইলা সাবধানে দরজা খুলল। জবেদা খালা, ইলিয়ানা এখনো আসেনি? মহিলাটি ভেতরে ঢুকে শান্ত গলায় বলল, না ম্যাডাম, এখনো আসেনি। আপনি চিন্তা করবেন না, এসে পড়বে তাড়াতাড়ি। ইলা কিছু বলল না, কিন্তু তার অস্বস্তি কাটল না। ঠিক তখনই গেটে স্কুল ভ্যানের হর্ন শোনা গেল। ইলিয়ানা ফিরেছে। ইলা দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। ইলা গল্প শুনল। কথায় কথায় ইলিয়ানার নীরবের কথা বলে দেয়, আর এটাও বলে দেয় তার পারফিউমের স্মেলের কথা। ইলা হেসে বলে, সেম ধরনের পারফিউম তো অনেকজন ব্যবহার করে। ইলিয়ানার এই ছোট্ট মাথায় এত কিছু ঢুকলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। বাংলোর চারপাশ কুয়াশায় ঢাকা পড়েছে। ইলা ড্রয়িং রুমে বসেছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। শাহরিয়ার ফোন করেছে। শাহরিয়ারের ফোন আসতেই ইলা যেন মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া পেল। ফোনের ওপাশ থেকে শাহরিয়ারের ক্লান্ত কণ্ঠ ভেসে এলো, বনু কেমন আছিস? এলিয়ানা ঠিকমতো ফিরেছে স্কুল থেকে? ইলা হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, ঠিক মতো ফিরেছে। ও এখন ওর রুমে খেলছে। তুমি ঠিক মতো পৌঁছেছো তো? খেয়েছো কিছু? শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে, পৌঁছেছি। তবে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, তাই সব সময় ফোন করতে পারবো না। সারাটা দিন তোদের চিন্তাতেই কাটলো। জবেদা খালা কি ঠিকমতো কাজ করছে? রান্না কি খেতে পারছিস? ইলা আশ্বস্ত করে বলল, হ্যাঁ ভাইয়া, জবেদা খালা অনেক ভালো রান্না করে, একদম আপন মানুষের মতো গুছিয়ে। আর ইলিয়ানা তো সারাদিন তোমার গল্প আর ওর নতুন নীরব স্যারের গল্প করে কাটায়। শাহরিয়ারের কপালে ভাঁজ পড়ল। সে গলার স্বর নিচু করে জিজ্ঞাসা করল, নীরব স্যার কেন? ও কি করেছে? ইলা হেসে বলল, আরে না, ও বলছে ওর নীরব স্যারের গলার স্বর নাকি খুব সুন্দর, আর ওনার পারফিউমের ঘ্রাণ নাকি একদম আরিয়ানের মতো। ছোট মানুষ তো আমল তোমার ভাবে হয়তো। আমি ওকে বুঝিয়েছি যে একই রকম পারফিউম অনেকেই ইউজ করে। শাহরিয়ার ওপাশ থেকে চুপ হয়ে গেল। তার মনের ভেতরের সন্দেহটা আবার মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু এখন সে নিরুপায় শুধু বলল, সাবধানে থাকিস বনু, দরজা জানলা সব সময় লক রাখবি। ভাই বোনের গল্প চলল। শাহরিয়ার তার অপারেশনের কিছু হালকা কথা শোনালো, আর ইলা শোনালো ইলিয়ানার দুষ্টুমির কাহিনী। ফোনের ওপাশে শাহরিয়ারের অস্তিত্ব ইলাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। এভাবে পরের 2 দিন ইলা আর ইলিয়ানার বেশ ভালোই কাটলো। জাবেদা খালার হাতের রান্না আর ইলিয়ানার চঞ্চলতায় বাংলোটা মুখর থাকতো। দ্বিতীয় দিন বিকেলে হঠাৎই গেটের সামনে একটা গাড়ির শব্দ পাওয়া গেল। লিয়ান আর নাদিয়া এসেছে ইলাকে সারপ্রাইজ দিতে। নাদিয়া ঘরে ঢুকেই ইলাকে জড়িয়ে ধরল। কেমন আছো ইলা? শাহরিয়ার ভাই তো লিয়ানকে ফোন করে বলল তোমাদের একলা রেখে গেছে। আমরা ভাবলাম তোমাদের একটু দেখে আসি। লিয়ানের হাতে এক বিশাল কার্টুন ভর্তি খেলনা আর চকলেট। ইলিয়ানা তো খুশিতে আত্মহারা। লিয়ান আঙ্কেল,
এই বারবি সেটটা কি আমার জন্য? আর এই কিটক্যাটগুলো? লিয়ান হেসেই ইলিয়ানার গাল টেনে দিল। সব তোমার জন্য ছোট আম্মু। আর শোনো, আজ কিন্তু আমরা সবাই মিলে বাগানে বারবিকিউ করব। একদম কোনো মানা চলবে না। ইলা লিয়ান আর নাদিয়ার আগমনে অনেক বেশি হালকা বোধ করলো। লিয়ান নাদিয়া ইলাকে নিয়ে ড্রয়িং রুমে বসে অনেক গল্প করলো। শাহরিয়ারের অবর্তমানে তারা ইলার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। নাদিয়া ইলাকে হাত ধরে বাগানে নিয়ে গেল একটু মুক্ত বাতাস খাওয়ানোর জন্য। ইলা, শাহরিয়ার ভাই বলেছিল তোমার জন্য অনেক টেনশন করে। এবার অন্তত চোখের অপারেশনটা করে নাও। ইলা এক মুহূর্ত চুপ থেকে স্লান হাসলো। জানি না দিয়া, কিন্তু আমি এভাবে ঠিক আছি। লিয়ান পাশ থেকে বলে উঠল, তুমি ঠিক নেইলা, এটা তোমার পাগলামি। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। নাদিয়ার এক ফ্রেন্ড আছে, সে চোখের ভালো ডাক্তার, লন্ডনে থাকে। আর পরের মাসে আসবে, তখন আমি তোমাকে নিয়ে যাব তার কাছে। এত কিছুর কোনো দরকার নেই লিয়ান, আমি ঠিক আছি। সন্ধ্যায় লিয়ান আর নাদিয়া তাদের ছোট্ট মেয়ে ইলা, ইলিয়ানা সবাই মিলে বারবিকিউ করলো বাগানে। অনেক আড্ডা মজা করে বিদায় নিল। যাওয়ার সময় তারা বলে গেল তারা আবার আসবে। ইলা দরজায় দাঁড়িয়ে তাদের বিদায় জানালো। পরের দিন সকালে ইলিয়ানা বেশ ফুরফুরে মেজাজে স্কুলে এসেছে। বারবিকিউ পার্টি আর শাহরিয়ারের সাথে রাতে কথা হওয়ার পর তার মনটা এখন অনেক ভালো। ক্লাসে বসে সে আপন মনে ড্রয়িং খাতার পেছনে হিজিবিজি আঁকছিল। এমন সময় নীরব ক্লাসে ঢুকলেন। আজ নীরবের পরনে সাদা শার্ট, হাতা দুটো কবজি পর্যন্ত গোটানো, আর একটা সাদা চিকন ফ্রেমের চশমা। ক্লাস শেষ হয়ে গেছে। হঠাৎ নীরব দেখলো ইলিয়ানা খুব মন দিয়ে কিছু একটা আঁকছে। তিনি নিঃশব্দে ইলিয়ানার পেছনে গিয়ে দাঁড়ালেন। বাহ, প্রিন্সেস তো দেখি মস্ত বড় শিল্পী হয়ে গেছে। এটা কি আঁকছো? ডাইনোসর নাকি তোমার মামাকে? হঠাৎ স্যারের কণ্ঠ শুনে ইলিয়ানা চমকে ওঠে। খাতাটা হাত দিয়ে ঢেকে ফেলল। তার বড় বড় চোখ দুটো গোল গোল করে তাকিয়ে বলল, ইস স্যার, আপনি একদম ভূতের মতো চুপি চুপি আসেন কেন? ভয় পেয়ে গেছিলাম তো। নীরব শব্দ করে হেসে ফেললেন। তিনি পাশের একটা বেঞ্চে বসলেন। সরি বাবা। আচ্ছা দেখি তো কি আঁকছিলে, লুকাচ্ছ কেন? ইলিয়ানা মুখটা একটু বাঁকিয়ে খাতাটা দেখল। একটা এবড়ো থেবড়ো মানুষের ছবি, যার মাথায় 4টে শিং আর হাতে একটি বড় লাঠি। এটা হলো রাক্ষস মামা। যখন আমি দুষ্টুমি করি তখন মামা এমন রাগী হয়ে যায়। নীরব হাসতে হাসতে বললেন, তোমার মামা শুনলে কিন্তু তোমাকে আর চকলেট দেবে না। আচ্ছা, রাক্ষসের শিং থাকে বুঝলাম, কিন্তু 4টে কেন? ইলিয়ানা সিরিয়াস ভঙ্গিতে বলল, দুটো শিং দিয়ে সে গুঁতা দেয়, আর বাকি দুটো দিয়ে ওয়াইফাই সিগন্যাল ধরে। মামা তো সব সময় ল্যাপটপ নিয়ে বসে থাকে, তাই। নীরব নিজের হাসি থামাতে পারলেন না। এই ছোট্ট বাচ্চাটার কল্পনা শক্তি দেখে তিনি অবাক হন। তিনি পকেট থেকে একটা ছোট্ট ডেরি মিল্ক বের করে ইলিয়ানার দিকে বাড়িয়ে দিলেন। নাও, এটা তোমার ঘুষ। তোমার মামাকে যেন ছবিটা না দেখাও। ইলিয়ানা চকলেটটা হাতে নিয়ে একটু ভাবুক হয়ে গেল। তারপর নিচু গলায় বলল, স্যার একটা কথা বলবো, রাগ করবেন না তো? নীরব কোমল স্বরে বললেন, বলো, আমি কেন রাগ করব? ইলিয়ানার চকলেটের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, আপনি যখন হাসেন না তখন আপনাকে একদম আমার কল্পনার পাপ্পার মতো লাগে। কিন্তু আমার পাপ্পা তো ডাইনোসরের দেশে চলে গেছে। আপনি কি ডাইনোসরের দেশ থেকে এসেছেন? আপনি কি আমার পাপ্পার বন্ধু? নীরবের হাসি মুখটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চোখের মণি দুটো যেন একটু ভিজে উঠল। কেন সেটা নীরব নিজেও জানে না। নিজেকে সামলে নিয়ে বললেন, আমাকে দেখতে ডাইনোসরের মতো? ইলিয়ানা মাথা নেড়ে বলল, হুম, আপনি দেখতে একদম রাজপুত্রের মতো। শুধু যদি আপনার একটা ঘোড়া থাকতো। নীরব মৃদু হেসে বললেন, ঘোড়া নেই তো কি হয়েছে? আমার সাদা গাড়ি আছে না একটা, ওটা কি আপাতত সাদা ঘোড়া ধরে নাও। আচ্ছা শোনো, আজ টিফিনের সময় কিন্তু তোমাকে একটা ম্যাজিক দেখাবো। ইলিয়ানার চোখ দুটো জলজল করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, সত্যি ম্যাজিক দেখাবেন আপনি? আপনি কি কান দিয়ে ধোয়া বের করতে পারেন? আমার মামা কিন্তু পারে। নীরব অবাক হয়ে বললেন, কান দিয়ে ধোয়া? তোমার মামাকে জাদুকর নাকি? ইলিয়ানা খিলখিল করে হেসে উঠল। আরে না স্যার, মামা যখন খুব রেগে যায়
তখন আমি বলি, মামা দেখো তোমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অমনি মামা হেসে দেয়। নীরবও হাসলেন। তিনি বুঝতে পারলেন এই পিচ্চি মেয়েটা তাকে অদ্ভুতভাবে মায়াজালে জড়িয়ে ফেলেছে। তিনি ইলিয়ানার মাথায় হাত রেখে বললেন, তোমার মামা অনেক লাকি ইলিয়ানা। তোমার মতো একটা হাসিখুশি মেয়ে পাশে থাকলে কোনো মানুষই বেশিক্ষণ রাগি থাকতে পারে না। টিফিনের ঘন্টা বাজতেই ইলিয়ানা ব্যাগ থেকে তার টিফিন বক্স বের করলো। নীরব স্যার পাশেই দাঁড়িয়েছিলেন। ইলিয়ানা একটা স্যান্ডউইচ বাড়িয়ে দিয়ে বলল, স্যার নিন, এটা মাম্মাম বানিয়েছে। মাম্মাম চোখে দেখে না তো, তাই মাঝে মাঝে স্যান্ডউইচে চিনি দিয়ে ফেলে। খেয়ে দেখুন তো আজ নুন দিয়েছে না চিনি। আমি তোমার টিফিন খেয়ে নিলে তুমি কি খাবে প্রিন্সেস? আজ তো আমি মাম্মাম করে বলে দুটো বানিয়ে নিয়েছি, একটা আপনার জন্য একটা আমার জন্য। নীরব স্যান্ডউইচটা হাতে নিয়ে এক কামড় দিলেন। তার চোখে এক পলকের জন্য পুরনো কোনো স্মৃতি ভেসে উঠল। তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে বললেন, একদম নুন চিনি ঠিক আছে। তোমার মাম্মাম পৃথিবীর সেরা রাঁধুনি। ইলিয়ানা অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন স্যার? আপনি কি আমাদের বাসায় খেয়েছেন? নীরব সামলে নিয়ে বলল, না মানে শিক্ষকরা সব জানে। শিক্ষকরা হলো ছোটখাটো জাদুঘর, আর মাম্মামরা সবসময় সেরা রাঁধুনি হয়। কিন্তু নীরবের এই টেস্ট অনেক পরিচিত। নীরব জানে না, তবে তার মনে হচ্ছে এই স্যান্ডউইচ আগেও খেয়েছে, কিন্তু কথায় কবে সেটা মনে করতে পারছে না। দেখতে দেখতে একটি সপ্তাহ কেটে গেল। পাহাড়ের বুকে কুয়াশার চাদর এখন আরো ঘন হয়েছে। শাহরিয়ারের অনুপস্থিতিতে বাংলোটা শুরুতে যতটা নিঝুম মনে হয়েছিল, ইলিয়ানার চঞ্চলতায় তা এখন অনেকটাই স্বাভাবিক। তবে ইলার মনের কোণে একটা অজানা আশঙ্কা সব সময় বিচরণ করে। শাহরিয়ার প্রতিদিন রাতে নিয়ম করে ফোন দেয়, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কথা খুবই অল্প হয়। অন্যদিকে স্কুলে ইলিয়ানা আর নীরব স্যারের মধ্যে এক অদ্ভুত ও সুন্দর বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। ক্লাসের ফাঁকে কিংবা টিফিনের সময় নীরব স্যার এখন ইলিয়ানার নিত্য সঙ্গী। কেউ বলবে না তারা শিক্ষক আর ছাত্রী, বরং মনে হয় তারা বহু বছরের চেনা কোনো দুই সত্তা। একদিন টিফিনের সময় নীরব ইলিয়ানাকে নিয়ে স্কুলের লাইব্রেরির পাশের বাগানে বসেছিলেন। প্রিন্সেস, আজ তোমার টিফিন এনেছো? আজকেও কি তোমার মাম্মামের হাতের জাদুকরের কিছু এনেছো? ইলিয়ানা খিলখিল করে হেসে উঠল। নীরব এখন প্রায়ই ইলার হাতের রান্না খুঁজে। কেন খুঁজে সেটা সে নিজেও জানে না, কিন্তু ইলার হাতের রান্না খেয়ে তার পুরনো কারো স্মৃতি ভেসে আসে। ইলিয়ানা টিফিন বক্স খুলে পরোটা নীরবের দিকে এগিয়ে দিল। স্যার, আর জবেদা দাদি পরোটা বানিয়েছে, তবে মাম্মাম গরুর গোশত রান্না করেছে। আপনি খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আমার আরিয়ানের নাকি এই রান্না অনেক পছন্দের ছিল। নীরব পরোটার সাথে এক টুকরো গোস্ত মুখে নিয়ে থমকে গেলেন আরিয়ান নামটা শুনে। নীরবের মস্তিষ্কের কোনো এক কোণ তীব্রভাবে জানান দিয়ে ওঠে। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আরিয়ান কে ইলিয়ানা? তোমার অন্য কোনো মামা নাকি? ইলিয়ানা মাথা নেড়ে বলল, না, আরিয়ান তো আমার পাপ্পা। মাম্মাম বলে পাপা নাকি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে আমাদের দেখছে। কিন্তু জানেন স্যার, আপনার গলার স্বর শুনলে না আমার মনে হয় পাপ্পা আকাশ থেকে নেমে এসে আমার সাথে কথা বলছে। নীরব চুপ হয়ে গেলেন। তার বুকের ভেতরটা হু হু করে উঠল। কেন এই ছোট্ট মেয়েটার কথাগুলো তার হৃদয়ের তীরের মতো বিচ্ছে। তিনি ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছেন বলে জানেন, কিন্তু সেই দুর্ঘটনার পরের স্মৃতিগুলো কেন এত ঝাপসা। সেই রাতে নীরব তাদের ফ্ল্যাটে শুয়ে এপাশ ওপাশ করছিল। জানালার বাইরে পাইন গাছের শো শো শব্দ। ঘুমের ঘোরে তিনি আবার সেই স্বপ্নটা দেখতে শুরু করলেন। একটি ধোঁয়াটে রণক্ষেত্র, চারদিকে গুলির শব্দ আর বারুদের গন্ধ। নীরব দেখছেন তিনি ইউনিফর্ম পরে দৌড়াচ্ছে। তার সামনে একজন সিমসিমে গঠনের মেয়ে দাঁড়িয়ে হাসছে। মেয়েটির মুখটা স্পষ্ট নয়, কিন্তু তার হাসির শব্দটা একদম চেনা। মেয়েটি বলছে, আরিয়ান ফিরে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। পরক্ষণে দৃশ্য পাল্টে গেল। নীরব দেখলেন তিনি পাহাড়ের খাদ দিয়ে নিচে পড়ে যাচ্ছেন। চারিদিকে শুধু অন্ধকার। তিনি চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। হঠাৎ ধরফর করে জেগে উঠলেন নীরব।
সারা শরীর ঘামে ভিজে একাকার। তিনি উঠে বসে এক গ্লাস পানি খেলেন। আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখলেন। নীরব বিড়বিড় করে বললেন, কে আরিয়ান? কেন বারবার আমি যুদ্ধে নিজেকে দেখি? বাবা কি তবে আমার কাছে কিছু লুকাচ্ছেন? আমার অতীত কি লন্ডনে নয়, এই পাহাড়ের বুকে ছিল? পরের দিন সকালে স্কুল আসার পর নীরবকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছিল। ইলিয়ানা সেটা খেয়াল করলো। সে ক্লাস শেষে নীরবের কাছে গিয়ে তার হাতে একটা ছোট্ট বুনো ফুল দিল। স্যার, আপনার কি আজ মন খারাপ? আপনি কি ডাইনোসরের দেশে ফিরে যাবেন? নীরব ইলিয়ানাকে কাছে টেনে নিলেন, তার কপালে হাত বুলিয়ে বললেন, না রে মা, আমি কোথাও যাব না। আচ্ছা ইলিয়ানা, তোমার মাম্মামের সাথে কি আমার একবার দেখা হতে পারে? আমি আসলে ওনার হাতের রান্না করা স্যান্ডউইচের রেসিপিটা জানতে চাই। নীরব নিজেই জানে না তিনি কেন ইলার সাথে দেখা করতে চাইছেন। এটা কি শুধুই কৌতূহল, নাকি নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক মরিয়া চেষ্টা? ইলিয়ানা খুশি হয়ে হাততালি দিয়ে উঠল। অবশ্যই, আজ বিকেলে আসুন না আমাদের বাসায়। মামা তো নেই, মামা মেকআপ হচ্ছে, আপনি গেলে খুব খুশি হবে। নীরব এক মুহূর্ত ভাবলেন, শাহরিয়ারের করা সতর্ক বার্তার কথা তিনি জানেন না, কিন্তু তার সিক্স সেন্স বলছে এই বাংলোর ভেতরেই লুকিয়ে আছে তার হারিয়ে যাওয়া জীবনের চাবিকাঠি। ইলিয়ানাকে বলল সে বিকেলে যাবে, তাই ইলিয়ানা স্কুল থেকে ফিরে ইলাকে সব কিছু বলছে। ইলাও বাধা দেয়নি। ইলিয়ানার কাছে অনেক অনেক গল্প শুনেছে তার নীরব স্যারের। ইলা চেয়েছিল শাহরিয়ার আসলে তাকে ইনভাইট করবে, কিন্তু আজ যেহেতু সে নিজে আসার আগ্রহ দেখিয়েছে তাই আর কিছু বলল না। বিকেলবেলা যখন সূর্য পাহাড়ের আড়ালে মুখ লুকাচ্ছে, তখন নীরব তার সাদা গাড়িটা নিয়ে ইলাদের বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। কলিং বেলের শব্দ শুনে ইলা ভেতর থেকে জিজ্ঞেস করল, জবেদা খালা, দেখো তো কে এসেছে। কোনো উত্তর এলো না, তাই ইলা নিজে গেল দরজা খুলতে। দরজার কাছে যেতেই এক পরিচিত পারফিউমের ঘ্রাণ দরজার নিচ দিয়ে ঘরে প্রবেশ করলো। ইলার শরীরটা এক মুহূর্তের জন্য জমে গেল।